আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে। বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা, একসময়ের জনপ্রিয় এবং খ্যাতিমান ছাত্রনেতা এবং রাজনীতিবিদ, বর্তমানে বিএনপির নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমিও আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ফজলুর রহমান ভাই, এই মুহূর্তে আমি সরাসরি প্রশ্নে আসি। যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে নির্বাচন কবে হবে, এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি, আমি যতটুকু মনে করতে পারি, এবং ওনারা বলেছেন যে নির্বাচনে একটা রোড ম্যাপ থাকা দরকার। আবার একটা বিপরীত মত একটা আছে, অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, নির্বাচন হলেই কি দেশের ভালো কিছু ঘটবে। তো এই যে প্রসঙ্গটা, এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের কথা বললেন, ঠিক তারিখ বললেন না, একটা সম্ভাব্য সময় দিলেন। যদি আংশিক আপনার সংস্কার হয় তাহলে এবছরে 2025 সালের শেষ দিকে, আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে 2026-এর জুন মাস। এই যে সামগ্রিক বিষয়টা, এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচন হোক, এই চাওয়াটা কি তাড়াহুড়া কিছু, এটা কি চাওয়াটা কি অন্যায়, নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো? আপনি কি মনে করেন? আপনার প্রশ্নটার ব্যাপার আমি খুব সুস্পষ্টভাবে গত কয়েকদিন এবং আমার মনে হয়, আমি জানি না, আমার চেয়ে হয়তো বা অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক স্পষ্টভাবে বলেছেন, আমি আমার মতো করে বলেছি। আমি জনাব ইউনূস সাহেবের হাইট, তার পার্সোনালিটি, তার যোগ্যতা, এইসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, এবং সেটা হলো পলিটিক্সের বাইরের ফিল্ডে, নট ইন পলিটিক্যাল ফিল্ড। আগে আমার মনে হচ্ছিল যে উনি বোধহয় এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবেন। এখনো প্রমাণ করতে পারেন নাই, এটা আমি বলতে চাই না। আমি যে কথাটা বলতে চাই, ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর চুলকায়, অ্যালার্জি, দেখলেই খাইতে হয় না। অনেকের আছে বেগুন খাইলে ঠোঁট ফুলে যায়। এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন, দি ভেরি ওয়ার্ড ইজ এ, নির্বাচন নামটাই তাদের কাছে একটা অ্যালার্জি। কারণ আমি বহুদিন পরে, 4 মাস পরে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম। এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে ইউনূস সাহেব যাদের মাধ্যমে চলেন, খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে। এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে। এবং উনি এমনও বলেছেন, ছাত্ররা আমাকে বসিয়েছে, আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে। এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এটার প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক। এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম অক্ষরে লেখা থাকবে, স্বর্ণালী অক্ষরেও লেখা থাকতে পারে সমন্বয়ক, আবার অনেকে বলে সমরনায়ক। তো এই যে সমন্বয়ক অথবা সমরনায়কেরা, আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব।
মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণসূত্র। কাঁদবো না হাসবো, রাগ করবো না খুশি হব বুঝি না, কিন্তু এইসব পোলাপানে যে নাবালক পোলাপানে এইসব কথা বললে পরে মনে হয় ধরনী তুমি ধিদা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। ইলেকশনের কথা বললেই গণশত্রু হবে। এবং তারা যে এই কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে, এই হুমকির কারণে ইউনূস সাহেবের একজন আছে, তার নাম পিয়ার না পিয়ে, উনি, তার নাম বোধহয় শফিক আলম সাহেব, মহাজ্ঞানী একজন মানুষ। এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস, কাউকে কাউকে বলা হচ্ছে অ্যারিস্টটল। তো এই এইসব অ্যারিস্টটলরা বলতেছে না না, এই যে প্রথম দিকে না, ডিসেম্বরের শেষ দিকে না, 25শে ডিসেম্বরও না, জুন মাসে 26-এর ইলেকশনটা হতে পারে, হতে পারে। উনি বলতেছে যেটা ইউনূস সাহেব বলেন। তো এই অবস্থায় তারা একটা, উনি বলতেছেন জুন মাস, 26শে জুন। আর ওই যে সমন্বয়করা যারা ইউনূস সাহেবকে মনে করে বৈরাম খা, এবং ইউনূস সাহেব দায়িত্ব নিচ্ছে দেশের সম্রাট আকবর তৈরি করার। কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি না, তবে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছেন। তো তারা বলতেছে যে বিচারের আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তো হতে গেলে, আমি আইনজীবী হিসাবে বুঝি, বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল 2008 সনে, প্রাথমিক রায় হলো 2014 সনে, প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো। তারপরে 10 বছর গেল, হাইকোর্টে আর শুনানি হইল না। হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহুড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো 10 বছরে। 8 থেকে 24, এটা হলো 16 বছর। আরো যদি এপিলেট ডিভিশনে যায়, আরো কমপক্ষে মিনিমাম 2 বছর ধরি, তাইলে 18 বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয়। তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপার ট্যাপার ইত্যাদি। এই 18 বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য, হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে, এরপরে আমরা ইলেকশন করব, তারা কি 18 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা? হ্যাঁ, তারা থাকতে পারে। তারা যেভাবে কথাবার্তা বলে, এই ধরনের হাইজাকিং কথাবার্তা, আমি তাদেরকে হাইজাকার বলবো না, কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজ্যাক করে নিয়েছে। বাংলাদেশে তারাই কিন্তু সব না। 1.5 মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায়, তো 1.5 মাসের আন্দোলন তো একটা ধানই পাকে না, 1.5 মাসে তো একটা ফলই পাকে না, একটা কলা পাকে না 1.5 মাসে। আপনার 1.5 মাসে 1 মাস, জুলাইয়ের 5 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে সব জয় করে ফেলছেন, আর কেউ কিছু করে নাই, আপনারাই জয়ী হয়ে গেছেন। এগুলা শুনলে পরে নিজের প্রতি ঘৃণা আসে, তাদের প্রতি না। কিন্তু তো এই অবস্থা ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না, কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন। ওনাদের জনপ্রিয়তার যে বেরোমিটার, এই বেরোমিটার ওনারা না জানলে ওনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে 10 বছর, তারপরে তোমরা এখন 23 বছর হইছ, এখন তোমাদের বয়স 33 বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল, গ্রেট আলেকজান্ডার, তোমরা বোধহয় 33 বছরের গ্রেট আলেকজান্ডার হইবা, অপেক্ষা। কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না। কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয়। বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। আমি সবসময় একটা কথা বলি, এই বাংলায় শুধু পেলি চামেলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত যুবক ফুটে। আমি সবসময় আমার বক্তৃতা বলি, এদেশে শুধু কোকিল ডাকে না, রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। কাজে যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা, কিন্তু ইলেকশন না দিয়ে তারা পারবে এটা আমি মনে করি না। আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে। তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনূস সাহেব বেঁচে যাবে, বাংলাদেশ বেঁচে যাবে। আর ইউনূস সাহেব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে, দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে, এটা আমি মনে করি। এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি না। কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে,
এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো ইউনূস সাহেবদের কপালে দুঃখ আছে। এই যেটা আমি চাই না, আমি চাই ইউনূস সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন, এটা আমি মনে করি। জি, আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা যখন আন্দোলন হয়, হাসিনা বিরোধী আন্দোলন, তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না, আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন স্বৈরাচারই না হয়ে উঠতে পারে। তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যেটা 53 বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি। এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন, এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কে বলছেন? সৈয়দ রিজওয়ানা হাসান। জি, উনি অনেক ভালো, অনেক জ্ঞানী গুণী মহিলা, বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে উনার নাম আছে। আমি উনাকে রেসপেক্ট করব নিশ্চিত ভাবে। উনি একজন মানে নারী হিসাবে আমার মাতৃরূপী। কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি, এগুলা সাধারণত এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে। এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে, এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে। এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না, কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, 12 মাইল। আর হবিগঞ্জ আমার বাড়ি থেকে 12 মাইল, আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো 25 মাইল। আমি যে জেলার লোক, কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয়। এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালালা ছিল, রাজাকারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচবার চেষ্টা করছে। রিজওয়ানা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না। উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে, উনার কাছ থেকে আমরা কিছুই চাই না। উনি কে? উনি ঠিক করে দিব আমাদের কে উনি, হুইসি, হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন। তার কখনো উনি কবে রাজনীতি করছেন? ও কিছু এনজিও করছেন, আর কিছু ওই যে বিদেশি পুরস্কার পাইলে পরেই মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন, তা না। কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন। আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিবেন। আপনার ঠিক চাইটাই না এনতা বিদায় অন ইলেকশন দিয়া, নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু কোয়ার্টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে, আমি ওনাকেও চিনতাম, কয়টা ভোট পান দেখেন, জামানতটা বাঁচে কিনা। যে আপনি ঠিক করবেন কি, আগে ভোটটা করে আসেন, হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি রিজওয়ানা হাসান, মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন, তা অমুক ছিলেন তমুক ছিলেন, আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে। উনি করতে কে আইছে? আসমান থেকে আইছে না, উনি ইউনূস সাহেবের দয়ায় আসছে, এনজিওদের দয়ায় উনি আসছে। ইউনূস সাহেব যদি বলতো যে উনার যিনি ইউনূস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া, তাকেও উনি উপদেষ্টা করবেন, ইউনূস সাহেব পারতো। যারা আজকে উপদেষ্টা যাদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে, এটা ঠিক না। কাজে এত অহংকারী কথা রিজওয়ানা হাসান বলবেন, এটা আমি আশাও করি নাই কোনোদিন, যে 53 বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন, রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে। আরে পারে নাই মানে? রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে। হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে, ফেসিজম করছে, হইতে পারে সেটা, কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন, এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতাটা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম। এটা যদি চ্যালেঞ্জ করতে হয়, উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে, কারণ আমি এই কথাটা তো ঠিক, এই কথাটা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে, এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি, এটা তো ঠিক। কোন দাবিগুলো?
এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে, হ্যাঁ, কি সংস্কার সংস্কার করতেছেন তারা? আমার জানা দরকার কি সংস্কার তারা করতে চান। কে এই মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার। না, কে? এরই মধ্যে তো 6টা এবং পরবর্তীতে আরো 5টা কমিটি এরকম 6টা অনেকগুলি হচ্ছে। সংস্কার কমিশন হয়েছে। হ্যাঁ, এই কমিশনগুলোর কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না? আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না। আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে পৃথিবী। এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত, তারপর থেকে সংস্কার শুরু হয়েছে। বরফ যুগ যেদিন থেকে ছিল তখন থেকে, বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে। সংস্কার তো অনন্তকাল চলবে। সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন? এই সংস্কার করলে তো 3 মাস লাগে। দেন তো দেখি আমাকে কোনটা দিবেন, আমি 3 মাসে পারি কিনা দেখি। বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন, এরা 3 মাসে পারে কিনা দেখেন। আপনারা এটাকে 3 বছর লাগাইতে চাচ্ছেন কেন? এর অর্থ হইলো গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে, সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান। বড় বড় কথা বলেন না। এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে, লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না, এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী, তার নাম হলো জনাব ফারুকী আজম। এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না। কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক ট্যাঙ্ক, যিনি জনাব আসিফ নজরুল, তার বয়স আছিল 5 বছর। যে অত বড় বড় কথা বললেন না তো। আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ বলে, সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা, মার জন্ম হয়েছে কিনা, এইটা নিয়েও আমারও হয়েছে। আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না, তাদের বিয়ে শাদী তখনও হয় না। কাজে মুক্তিযুদ্ধ নিয়ে, দেশ নিয়ে বড় কথা বলে না। দেশটা আমরা সৃষ্টি করছি, হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা, সব আপনারা করে ফেলছেন তা না। আপনারা কি করছেন এটা আমরা জানি, এনজিও করে, এই করে, ওই করে, আমরা তাও জানি। আর এখন কি করতেছেন, কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে, তুলতুলে হইতেছে, এই জিনিসগুলো বলি। কার কথা কই প্রতিবাদ করেন না কেন? তৃতীয় মাত্রায় বৈশা জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে, যে অভিযোগগুলা করে, তার উত্তর দেন না কেন? কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো, হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকার ডিল হচ্ছে? আমি বলি না, আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে। বলে কেন? কাজে সব সত্য এটাও ঠিক না, সব মিথ্যা সেটাও ঠিক না। রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না। খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল 753 কোটি টাকা, এখন এটা 7 লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে। এটা আপনারা করে দেন নাই। কাজী রিজন হাসান যে কথাটা বলছি, কথাটা তার উইথড্র করা উচিত। আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। আমাদেরকে কেন আসছিল? আপনি কে? আপনাকে তো ইউনূস সাহেব আনছে, এবং এটা পিনাকি ভট্টাচার্য বলে কেন আপনাকে আনছে, কোন কোটার থেকে আপনাকে আনছে, আমি তো বলবো না। জি, জনাব ফজলুর রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক বেশি খোলামেলা এবং কিছু কিছু ইঙ্গিতপূর্ণ কথা শুনলাম। আমি আশা করি আমাদের দর্শকদের এগুলো পছন্দ হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব ফজলুর রহমান সাহেব ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে ওনার মন্তব্য, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার ধারণা আপনারা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন, অনেক চিন্তার খোরাকও পেয়ে গেছেন। আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইলেকশন হইতে হবে। ইলেকশন করলেই গণশত্রু যারা মনে করে তারা ভুল করতেছে। ইলেকশনে দেশে হবে এবং জনতার প্রতিনিধি আছে, ইনশাআল্লাহ দায়িত্ব আসবে।